আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসির স্টুডেন্ট যারা বর্তমানে ক্লাস 9 অথবা 10-এ আছো, তোমাদের জন্য হচ্ছে আজকের এই লেকচারটা হচ্ছে তোমাদের জন্য। তো এসএসসি নিয়ে এর আগে এই চ্যানেলে আমি কোনো রিগোরাস কোনো চ্যাপ্টারের উপরে ভিডিও বানাই নাই। সাধারণত এইচএসসির কন্টেন্টগুলো আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন ভাবলাম এসএসসির কন্টেন্ট দেওয়া উচিত, এসএসসির কিছু লেকচার দেওয়া উচিত। কারণ হচ্ছে কি, তোমাদের অনেকে যারা এসএসসি থেকে ইন্টারমিডিয়েটে আসার পরে দেখি অনেকের বেসিকের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু রেজাল্ট খুবই ভালো। বুঝছো, মানে বেসিক বুঝতেছো না, কথাবার্তা শব্দ বুঝতেছো না, কি কোন জিনিস কি মিন করে সেটা বুঝতেছো না, কিন্তু তোমাদের এসএসসি রেজাল্ট খুবই ভালো, হয়তো এইচএসসি রেজাল্টও খুবই ভালো হবে, কিন্তু পরবর্তীতে গিয়ে তুমি যখন পড়াশোনায় যাবা তখন তুমি আটকে যাবা। ধরো ভর্তি পরীক্ষায় গেলা, সেখানে আটকাবা, অথবা যখন তুমি হায়ার স্টাডিজ যেখানেই তুমি যাও, যে সেক্টরেই তুমি যাও, হায়ার স্টাডিজে গেলে তুমি হচ্ছে আটকাবা। তুমি যে কোনো জায়গায় যখন অনার্সে পড়বা সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে, তখন দেখবা অনেক কিছু তোমার মাথার উপর দিয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে না। এই জন্য যারা সায়েন্সে আসো তাদের বেসিকটা ক্লিয়ার রাখা খুবই জরুরি, বেসিকটা ক্লিয়ার রাখা খুবই জরুরি, বুঝতে পারছো? আর বিশেষ করে তোমাদের একটা সমস্যা হইলো, এখন ইউটিউবে একটা মানে বিরাট একটা ঝামেলা হইলো যে প্রত্যেক চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও দেওয়া আছে, খুবই কম সময়, আধা ঘন্টা 1 ঘন্টায় তোমাকে একটা চ্যাপ্টারের যত ধরনের প্রশ্ন আছে সব পড়ায় দেওয়া হয়। এখন ওদের টিচারদেরও কোনো দোষ নাই, তোমরা চাও দেখেই তো ওরা ভিডিওটা বানায়। তো ওনাদের উদ্দেশ্য থাকে হচ্ছে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসছে গত বছরগুলোতে সেগুলো সলভ করাবো, বা সামনে কি কি আসবে সেটা সলভ করাবো। কিন্তু এই চ্যাপ্টারের ভিতরে কি কি কন্টেন্ট আছে, কোন জিনিসটা তোমার জানা দরকার ফিউচারের জন্য, বা একটু যে তোমার চিন্তা করানো দরকার এই জায়গায়, ওই জিনিসটা হচ্ছে ওই ওয়ান শট ভিডিওগুলোতে হয় না। সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে কি, ওয়ান শট ভিডিওটা অ্যাভয়েড করার চেষ্টা করবা যত পারা যায়, বুঝতে পারছো? একদম পরীক্ষার আগের রাতে তুমি হচ্ছে দেখতে বসছো, তাইলে তো তখন তুমি ডিটেলস ভিডিও দেখবে না, বাট তার আগে যখন তুমি তোমার হাতে পর্যাপ্ত সময় আছে তখন অবশ্যই তোমার পুরো ভিডিও দেখা উচিত। অ্যাটলিস্ট একবার, তুমি 9-এ থাকো অথবা 10-এ থাকো, অ্যাটলিস্ট একবার পুরো ভিডিও দেখা উচিত। এখন অনেকে যারা ক্লাস 10-এ আসো, আমি যখন পড়ানো শুরু করব, কথাবার্তা শুরু করব, তখন দেখবা যে অনেক কিছু তুমি জানো বা পারো। তখন যদি তোমার মনে হয় যে তুমি এই জিনিসগুলো পারো, যারা 10-এ আসো তাদের কথা বলতেছি, অনেকেই 9-এই বই শেষ করে রেখে দেয়। তো যদি তুমি মনে হয় যে এই জিনিস আমি আবার কেন শুনবো বা হচ্ছে কেন দেখবো, আমি তো এগুলো পারি, তাহলে তুমি ভিডিও স্কিপ করতে পারো। ভিডিও স্কিপ করে তুমি হচ্ছে অন্য কিছু করতে পারো। পড়াশোনায় কিন্তু জীবনের সব কিছু না, তাই না? মানুষের তোমার মানে তোমাদের এখন যে বয়স, এই বয়সে যদি সারাদিন দিন-রাত 24 ঘন্টা খালি পড়তেই থাকো, তাইলে কিন্তু সমস্যা। অন্যান্য জিনিসপাতি, খেলাধুলা করবা, বন্ধুদের সাথে আড্ডা দিবা, গল্প করবা, গান শুনবা, বাবা মার সাথে সময় কাটাবা, তাই না? তারপরে যদি ফোন চালাইতে মনে চায়, ফোনে হচ্ছে ভালো ভালো জিনিস দেখবা, ইংলিশ স্পিকিং শিখবা। তারপরে ফোনে যে হচ্ছে ডিবেট, বিভিন্ন রকমের ডিবেট বিতর্ক থাকে, সেগুলো দেখবা। তারপরে হচ্ছে তোমার বিশেষ করে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখন বর্তমানে রাজনীতি সম্পর্কে জানবা, ছোটোবেলা থেকে জানার দরকার আছে, সব কিছু জানার দরকার আছে। তুমি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানো, বাংলাদেশ কীভাবে হইলো না হইলো, কোথায় কী হয়েছে না হয়েছে, তাই না? শুধু পড়াশোনা করাটা আসলে ঠিক না, মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য পড়াশোনা করা না। আর এসএসসিতে এত পড়া নাই যে তোমার হচ্ছে সারাদিন রাত 24 ঘন্টা খালি পড়তেই হবে। এত পড়ে কী হবে? এত পড়ে লাভ নাই। অল্প কিছুক্ষণ প্রতিদিন, অল্প কিছুক্ষণ সময় দিলেই হয়, বুঝছো? পড়াশোনাটা জীবনের সব কিছু না। আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু গল্প সল্প করবো আর কি। তো আমি ট্রেডিশনাল নিয়মের বাইরে গিয়ে একটু কথাবার্তা বলবো, হ্যাঁ? তুমি একটু চিন্তা হয়তো তোমার করতে হইতে পারে। খেয়াল করো, প্রথমে এই জায়গায় আছে কি, গতি চ্যাপ্টারের নাম। এটা হচ্ছে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 হচ্ছে গতি। এটা মোটামুটি ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার। এই গতির সংক্রান্ত জিনিসগুলো যদি তুমি জানো বা ভালো করে বুঝে যাও, হ্যাঁ, তাহলে অঙ্ক না, বুঝা, কনসেপ্ট বুঝা, যদি বুঝে যাও তাহলে পরের চ্যাপ্টারগুলোতে তোমার আর কোনো সমস্যা হবে না। ইভেন ইন্টারমিডিয়েটে গিয়ে কিন্তু এই গতির বেসিকগুলোই কাজে লাগবে, কিন্তু ওখানে তোমাকে আবার আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়াই তখন এগুলো আর বলে দিই না, বুঝতে পারছো? ওই জন্য এখানে ক্লিয়ার করাটা খুবই জরুরি এসএসসি স্টুডেন্টদের জন্য। এখন আসো, গতি কাকে বলে? খেয়াল করো, গতি কাকে বলে বা গতি জিনিসটা কি? গতি মানে কি? দৌড়াদৌড়ি। গতি মানে কি? তুমিও বুঝো, আমিও বুঝি। গতি মানে দৌড়াদৌড়ি। স্থিতি মানে বসে থাকা, দাঁড়ায় থাকা, স্থির থাকা, এক জায়গায় স্থির থাকা। যেমন আমার হাতের উপরে এই কলমটা স্থির অবস্থায় আছে, সুতরাং এই ঘটনাকে বলবো স্থিতি। আমার হাতের উপর দিয়ে এই কলমটা দৌড়ে দৌড়ে যাচ্ছে, সুতরাং এই ঘটনা হবে
গতি। তোমার একটা বন্ধু গাছের নিচে বসে আছে, সেটাকে বলবো স্থিতি। আর একটা বন্ধু গাছের নিচ দিয়ে দূরে দূরে চলে যাচ্ছে, সেটা হবে গতি। তার মানে যারা দৌড়াদৌড়ি করে, যে কোনো ব্যক্তি বস্তু যা কিছু দৌড়াদৌড়ি করে তাদেরকে কি বলা হয়? গতি। আর যেটা স্থির ঝিম ধরে বসে থাকে সেটাকে কি বলে? স্থিতি। এখন সমস্যা হইল ফিজিক্সের এই স্থিতি এবং গতির কনসেপ্টটা এরকম না। অন্যান্য স্টুডেন্ট, ধরো আর্টসের স্টুডেন্ট গতিস্থিতি বলতে এটাই বুঝবে, ফিজিক্সের স্টুডেন্ট একটু উপরে গিয়ে বুঝতে হবে। কি সেটা খেয়াল করো। গতি কিংবা স্থিতি বোঝার জন্য আগে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। কি বললাম? নাম শুনে হচ্ছে ভয় পায় না। প্রসঙ্গ কাঠামো, ইংলিশ মিডিয়ামে যদি কেউ থাকো রেফারেন্স ফ্রেম। এখন আমি দেখছি তোমাদের ইউটিউবে এই ভিডিও রেকর্ড করার আগে অনেক জায়গায় দেখছি যারা হচ্ছে এসএসসি পড়ানো শুরু করে গতি চ্যাপ্টারে কোথাও এই জিনিসটা নিয়ে মেনশনই করে না, ডিরেক্ট শুরু করে এস ইকুয়াল টু বিটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো। তো ওগুলো তো হচ্ছে সূত্র মুখস্থ করে অঙ্ক করা, ওগুলো সবাই পারে। ফিজিক্স কিন্তু সেটা না। এখন আসো প্রসঙ্গ কাঠামো কী জিনিস। প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে যখন তুমি কোনো কিছু পরিমাপ করবা, শব্দগুলো একটু কঠিন লাগতে পারে, তুমি হচ্ছে একটু শুনতে থাকো আমার সাথে সাথে, হ্যাঁ। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, যে দৃঢ় বস্তু বা কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি প্রকৃতি আলোচনা করা হয়, গতি প্রকৃতি ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। আপাতত এটাই মনে রাখো, এটা এক্সাক্ট প্রসঙ্গ কাঠামোর মানে সংজ্ঞাটা না, বাট তোমাদের জন্য এতটুকু বুঝলেই হবে। এখন আচ্ছা, যে দৃঢ় বস্তু বা কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি প্রকৃতি ইত্যাদি আলোচনা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি? প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এখন খেয়াল করো, আমি প্রসঙ্গ কাঠামোর একটু উদাহরণ দিই, হ্যাঁ। ধরো বোর্ডের এই জায়গাটায়, এই যে আমি একটা দাগ দিলাম, এটা হচ্ছে 1 নম্বর লাইন, আর এখানে আরেকটা দাগ দিলাম, এটা হচ্ছে 2 নম্বর লাইন। খেয়াল করিও, এটা হচ্ছে 1 নম্বর লাইন, এটা হচ্ছে 2 নম্বর লাইন। 1 নম্বর লাইনে দাঁড়ায় আছো ধরো তোমার কোনো একটা বন্ধু, তোমার বন্ধুর নাম হচ্ছে আবুল মিয়া, আর চোখ মুখ নাক কান একটু দাড়িও আছে। আর এটা হচ্ছে 2 নম্বর লাইন, 2 নম্বর লাইনে তোমার আরেক বন্ধু বিজ্ঞানী, সে চশমা মাথায় দিয়ে আছে, মাথায় না চোখে দিয়ে আছে। এখন ওয়াও, দারুণ তো, মানুষ আঁকাও শিখিয়ে দিলাম, দেখছো। এ হচ্ছে কি? আবুল মিয়া। আর এই যে 2 নম্বর লাইনে দাঁড়ায় আছে কে? বাবুল মিয়া। 1 নম্বর লাইনে আবুল মিয়া দাঁড়ায় আছে, 2 নম্বর লাইনে হচ্ছে বাবুল মিয়া দাঁড়ায় আছে। এখন আবুল এবং বাবুল দুজন, মনে করো এখানে আবুল মিয়া আর এর সামনে হচ্ছে বাবুল মিয়া। আবুল এবং বাবুলের সামনে এই জায়গায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আবুল এবং বাবুলের সামনে এই জায়গায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যে কোনো একটা গাড়ি ধরো, স্থির, মানে গাড়িটা জাস্ট দাঁড়ায় আছে এখানে। এখন আবুল আর এ হচ্ছে বাবুল, আর আমি হচ্ছি, মনে করো আমি কোথায়? আমি হচ্ছি দূরে কোথাও, এই যে এখানে। আমি নিজেকে সুন্দর করে, হ্যাঁ, এটা ধরো আমি, বাহ, এটা হচ্ছে আমি। এখন আমার নাম মনে করো যে কি ধরবা? আবুল, বাবুল, কাবুল মিয়া, সি। আচ্ছা, এ বি আর আমি হচ্ছে কি? সি। এখন আমি হচ্ছে এই তোমাকে ফোন দিলাম, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার বন্ধু। আমি তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আবুল দেখো তো তোমার গাড়িটা তোমার থেকে কত দূরে আছে, গাড়িটা তোমার থেকে কত দূরে আছে। এখন তুমি এখানে একটা ফিতার এক মাথা রাখলা, রেখে ওই মাথা পর্যন্ত গেলা, গিয়ে দেখলা যে কত দূরত্বে আছে।
গাড়িটা তুমি মাইপা মনে করো যে পাইছো 140 মিটার, তাই তুমি আমারে বলে দিলা যে ভাইয়া আমি হচ্ছে আমার থেকে গাড়িটা 140 মিটার দূরত্বে আছে। ঠিক আছে, ভালো কথা। তাহলে আবুলের আনসার এ এর উত্তর কি হইল? এ এর উত্তর হইল 140 মিটার। ওকে, আমি প্রশ্ন করছি তোমাকে গাড়ি কত দূরে আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এ উত্তর দিছে কি 140 মিটার। আর বাবুলকে আমি সেম জিজ্ঞেস করছি যে বড় ভাই বাবুল তুমি বলো যে তোমার থেকে গাড়িটা কত দূরত্বে আছে। কারণ বাবুল হচ্ছে কি, সে একটা ফিতা নিছে, নিয়ে ফিতার এক মাথা এখানে রাখছে আর এক মাথা এই যে এখানে নিছে। ওকে, এক মাথা এখানে রাখছে আর এক মাথা এখানে নিছে, নিয়ে সে কত দূরে আছে গাড়ি সে পরিমাপ করলো। সে পরিমাপ করে পাইছে হচ্ছে 60 না ধরো 80 মিটার, 80 মিটার। এখন আবুল তাইলে আমাকে জানাইলো, ফোনে জানাইলো যে ভাইয়া আমার থেকে গাড়িটা 80 মিটার সামনে আছে। বোঝা গেল? এখন প্রশ্ন বুঝি আমার, আমি বলছি কি আবুলের থেকে কত মিটার সামনে আছে? 140 মিটার। বাবুলের থেকে কত মিটার সামনে আছে? 80 মিটার। আচ্ছা, দুইজনে আমাকে উত্তর দিল। এখন আমার প্রশ্ন হচ্ছে কোন উত্তর সঠিক, আবুল নাকি বাবুল? কার উত্তর সঠিক বলো? এটা একটু 1 মিনিট তুমি ভিডিও পজ করো, ভিডিও পজ করে চিন্তা করতে থাকো এবং তুমি আমাকে কমেন্টে জানাইতে পারো এটা যে আমি প্রথমে এটা ভাবছিলাম। আচ্ছা, তো কোন উত্তরটা সঠিক খেয়াল করো। একই গাড়ি দুইজনে মাপতেছে, তাকে জিজ্ঞেস করছি যে গাড়িটা তোমার থেকে কত দূরত্বে আছে, সে বলছে 140 মিটার দূরত্বে আছে। আর বাবুলকে জিজ্ঞেস করছি যে বাবুলের থেকে কত দূরে আছে, সে বলছে 80 মিটার দূরত্বে আছে। এখন এই দুইজনের মধ্যে কে সঠিক বলো তো? কে সঠিক বলতে পারবা এখানে কে সঠিক? আমরা কি বলতে পারবো এখানে কে সঠিক? না। উত্তর কি? কোন উত্তর সঠিক? উত্তর হচ্ছে দুইজনেই সঠিক। উত্তর কি? দুইজনই সঠিক, এখানে কেউ ভুল না। আচ্ছা, এখন আরেকটু খেয়াল করো, দুইজনেই কি সঠিক। এখন বাবুলের কাছে ছিল হচ্ছে গাড়িটা, হ্যাঁ তার কাছে ছিল আর তার থেকে দূরে ছিল, তাই তো? তাহলে তোমার কি মনে হচ্ছে যে আবুলেরটা একটু বেশি সঠিক বা বাবুলেরটা একটু বেশি সঠিক, আবুলেরটা একটু কম সঠিক, অথবা আবুলেরটা একটু বেশি সঠিক, বাবুলেরটা একটু কম সঠিক? সঠিক ঠিক আছে দুইজনই, কিন্তু একটু কম বেশি আছে, এরকম কি তোমার মনে হচ্ছে? যদি তোমার এরকম মনে হয় তাহলে কনগ্রেচুলেশনস, তুমি ভুল ভাবতেছো। এই জায়গায় হচ্ছে খেলাটা যে এখানে আবুল যতটুকু সঠিক বাবুল ততটুকুই সঠিক, দুইজনেই সঠিক, কারোর থেকে কেউ বেশি সঠিক আরেকজন কম সঠিক, ব্যাপারটা এরকম না। ক্লিয়ার? এখন খেয়াল করো উত্তর দুই রকম কেন আসছে। কারণ সে ফিতার এক মাথা রাখছে এই যে এ লাইনের উপরে, আর সে ফিতার আরেক মাথা রাখছিল বি লাইনের উপরে। তার মানে সে মাপছে বি থেকে আর সে মাপছে এ থেকে, তার মানে তার রেফারেন্স ছিল এ আর বাবুলের রেফারেন্স ছিল হচ্ছে বি। বোঝা গেল রেফারেন্স কি বা প্রসঙ্গ কাঠামো কি? এখান থেকে যেখান থেকে সে মাপা শুরু করলো, যার সাপেক্ষে সে মাপা শুরু করলো, সেই সাপেক্ষটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তো আমাদের এই ক্ষেত্রে এই যে লাইন দেখতে পাচ্ছি আমরা, সেই লাইনটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো, অথবা এই যে বিন্দু সেই বিন্দুটাকে আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো। বোঝা গেল? বুঝতে পারছো কিনা? তাহলে এই যে পয়েন্টটা, এইখান থেকে এতটুকু পর্যন্ত সে মাপছে, যেখান থেকে সে মাপা শুরু করছিল সেই পয়েন্টটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যার সাপেক্ষে সে উত্তর দিল, যার সাপেক্ষে সে কোনো কিছু মাপলো। সুতরাং আবুলের প্রসঙ্গ কাঠামো হচ্ছে 1 নাম্বার লাইন, বাবুলের প্রসঙ্গ কাঠামো 2 নাম্বার লাইন। আবুলও সঠিক বাবুলও সঠিক, আবুলের প্রসঙ্গ কাঠামো অনুযায়ী আবুল সঠিক, বাবুলের প্রসঙ্গ কাঠামো অনুযায়ী বাবুল সঠিক। বোঝা গেছে কিনা কথা? দুইটা উত্তরই সমানভাবে সঠিক, যেখান থেকে তারা মাপা শুরু করে, যার সাপেক্ষে তারা মাপা শুরু করে, সেটাকে বলে প্রসঙ্গ কাঠামো, সেটাকে বলে প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছো কিনা? যার সাপেক্ষে কোনো মেজারমেন্ট করা হয়, কোনো কিছু মাপা হয়, সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করি যে তোমার উচ্চতা কতটুকু,
তাহলে তুমি কি করবা, একটা ফিতা তোমার পায়ের ওখানে রাখবা আর ফিতা নিয়ে আসবা কোথায়, মাথার এখানে। তাহলে মাপা শুরু করছো কই থেকে, পায়ের ওদিক থেকে। তাহলে পায়ের যে নিচের যে পয়েন্ট, পায়ের নিচের যে বিন্দু বা ফ্লোর যেটা, সেই ফ্লোরটা হচ্ছে তোমার রেফারেন্স পয়েন্ট। বোঝা গেল? সেই ফ্লোরটা হচ্ছে তোমার রেফারেন্স পয়েন্ট। আর আরেকজন মনে করো তোমার বন্ধু, সে হচ্ছে তার কোমর থেকে মাপা শুরু করছে। বুঝতে পারছো? যে খেয়াল করো, আমি জিজ্ঞেস করছি যে দুইজনের উচ্চতা কত, এখন আবার মানুষ আগাইতে হবে। এই হচ্ছে মানুষ, আর এই হচ্ছে, এটাও মানুষ, কেউ মানুষ না। এখন হ্যাঁ, এখন তোমাকে যখন জিজ্ঞেস করছি যে বলো তো তোমার হাইট কতটুকু, তোমার উচ্চতা কতটুকু, তুমি এখান থেকে একটা রশ্মি নিছো বা একটা ফিতা নিয়ে তোমার মাথা পর্যন্ত মাপছো, মেপে আমাকে উত্তর দিছে হচ্ছে 8 মিটার। হ্যাঁ, তাহলে তোমার রেফারেন্স পয়েন্ট কোনটা, এই যে এটা হচ্ছে তোমার রেফারেন্স পয়েন্ট বা প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম, যেখান থেকে তুমি মাপা শুরু করছো সেটা হচ্ছে তোমার রেফারেন্স ফ্রেম। আর এই যে ভদ্রলোক, তাকে যখন জিজ্ঞেস করছি যে তোমার উচ্চতা কতটুকু, সে হচ্ছে তার কোমর থেকে একটা ফিতার একটা মাথা ধরছে, তার কোমরে ধরে এই যে এতটুকু পর্যন্ত পরিমাপ করছে, করে সে আমাকে উত্তর দিল যে 3 মিটার। তাহলে খেয়াল করো, তোমার উচ্চতা মাপা হয়েছে ফ্লোর থেকে, সুতরাং ফ্লোর হচ্ছে তোমার রেফারেন্স পয়েন্ট। আর এই ভদ্রলোক কোমর থেকে মাপা শুরু করছে, কোমর হচ্ছে তার রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স ফ্রেম। বুঝতে পারছো? তাহলে এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে এটা সঠিক, এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে এটা সঠিক, দুইজনের আনসারই ঠিক আছে। এমন না যে এখানের রেফারেন্স পয়েন্টটা ধরা বেশি সঠিক আর এই রেফারেন্স পয়েন্টটা ধরা কম সঠিক, এরকম না, দুইটাই প্রপারলি সঠিক। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইতেছি? রেফারেন্স পয়েন্ট কি বোঝা গেল? যেখান থেকে তুমি কোনো কিছু মাপা শুরু করবে সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম, রেফারেন্স ফ্রেম। এখন ফিজিক্সের ভাষায়, আচ্ছা আরও এক্সাম্পল দিই তোমাকে, রেফারেন্স ফ্রেমের আরও এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে তোমার বয়স কত, তোমার বয়স কত, তাহলে তুমি হিসাব করবা যে তোমার বার্থডে কবে, বার্থডে থেকে আজকে পর্যন্ত তোমার বয়স কত হয়েছে সেটা তুমি আমাকে বললা যে 15 বছর 10 বছর। তাহলে তুমি কোন দিনটাকে শুরু করে, জন্মদিনটা থেকে তুমি আজ পর্যন্ত তোমার বয়স হিসাব করছো, তাহলে তোমার রেফারেন্স পয়েন্ট কি, কি থেকে তুমি মাপা শুরু করছো? জন্মদিন থেকে। জন্মদিনটা হচ্ছে তোমার রেফারেন্স, জন্মদিনটা হচ্ছে তোমার রেফারেন্স, তোমার প্রসঙ্গ। বুঝতে পারছো? তোমার প্রসঙ্গ কাঠামো, কাঠামো বলা ঠিক না, রেফারেন্স পয়েন্ট চিন্তা করো। বার্থডে থেকে তুমি হিসাব করছো। এখন আরেকজন হচ্ছে যে সে তার বয়স হিসাব করতেছে যে জন্মদিন আমার যেদিন ছিল ওই দিন আমার হুঁশ ছিল না, আমি কিছু বলতে পারি না, আমি কিছু বুঝি নাই, আমার হচ্ছে 1 বছর পরে থেকে আমার কিছু কিছু সেন্স হয়েছে, সো আমি ওই দিন থেকে আমার বয়স হিসাব করবো। এখন তার জন্য রেফারেন্স পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার রেফারেন্স পয়েন্টটার জন্মদিন নাই, বরং 1 বছর পরে থেকে শুরু হয়েছে। আবার আরেকজন বলল যে আমার বয়স কত, সেটা হচ্ছে আমি হিসাব করব যে যেদিন থেকে আমি হাঁটা শুরু করছি সেদিন থেকে, তাহলে তার রেফারেন্স পয়েন্টটা আবার চেঞ্জ হয়ে হাঁটার যেদিন থেকে হাঁটা শুরু করছে সেই দিনে চলে আসলো। আরেকজন বললো আমি যেদিন থেকে কথা বলা শুরু করছি সেদিন থেকে হিসাব করব। তাহলে প্রত্যেকের হিসাব আলাদা আলাদা, প্রত্যেকের আনসার আলাদা আলাদা হবে রেফারেন্স পয়েন্ট আলাদা আলাদা হইলে। প্রত্যেকের হিসাব, প্রত্যেকের বয়স, প্রত্যেকের এইজটা আলাদা আলাদা হবে রেফারেন্স পয়েন্ট যদি আলাদা আলাদা হয়। বুঝাইতে পারলাম? অর্থাৎ প্রত্যেকের মেজারমেন্ট, প্রত্যেকের পরিমাপ আলাদা আলাদা হবে যদি রেফারেন্স পয়েন্ট আলাদা হয়। বুঝতে পারছো? যদি রেফারেন্স পয়েন্ট আলাদা হয়, অর্থাৎ খেয়াল করো, একটা গাড়ি সামনে দিয়ে যাচ্ছে, একটা গাড়ি সামনে দিয়ে যাচ্ছে, আমি কোন জায়গা থেকে মাপা শুরু করলাম বা কোন অবস্থায় মাপা শুরু করলাম গাড়ির বেগ, তার উপর নির্ভর করে গাড়ির বেগ আমার কাছে একরকম হইতে পারে, আমার বন্ধুর কাছে আরেক রকম হইতে পারে। বুঝতে পারছো? একই জিনিস বাট দুইজনের আনসার দুই রকম হইতে পারে। যখনই সেম জিনিসের আনসার দুইজনের দুই রকম হচ্ছে তখনই আমরা বুঝে যাব যে আমাদের দুইজনের রেফারেন্স ফ্রেম আলাদা। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? আচ্ছা খেয়াল করো, আরও একটা এক্সাম্পল দেই। এগুলো কি পড়াচ্ছি? এগুলো কিন্তু কোনো পড়া না, এগুলো গল্প করতেছি। কি কোনো আমি ইকুয়েশন লিখছি, কোনো কিছু পড়াচ্ছি না কিন্তু। আচ্ছা তাহলে রেফারেন্সটা কি তোমরা কিছুটা বুঝছো? যেখান থেকে আমরা পরিমাপ করা শুরু করি, তাই তো? যেখান থেকে পরিমাপ শুরু করি সেটাকে বলা হয় রেফারেন্স। এখন চিন্তা করো যে এইটা হচ্ছে
একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ, এই গাছের মধ্যে একটা, এখানে হচ্ছে তোমার এক গাছে চড়ে আছে তোমার এক বন্ধু, গাছে চড়ে আছে তোমার এক বন্ধু, এই জায়গায় হচ্ছে মনে করো যে একটা আম, আম আছে, আম কেমনে আগাইব এখন, এই আম তো এরকম পাঁচের মতোই হয়, এটা হচ্ছে একটা আম। এখন তোমার বন্ধু আছে গাছের উপরে, সে গাছে উঠছে, গাছে ওঠাটাও একটা আর্ট, কিন্তু সবাই গাছে উঠতে পারে না, গাছে ওঠা শিখবা যারা গ্রামে আছো। এখন এই যে কি বলে, সে হচ্ছে গাছের উপরে, আর তুমি হচ্ছ, তুমি খালি সারাদিন পড়াশোনা করো, তুমি আর কিছু পারো না, গাছেও উঠতে পারো না, কিছু না, কোনো কামের না তুমি, এই যে এই হচ্ছে তুমি, সে হচ্ছে এখানে, এখানে হচ্ছে তুমি। এখন তুমি তো গাছের নিচে, তাই না? তুমি হচ্ছে কোথায়? গাছের নিচে। এখন আমি যদি জিজ্ঞেস করি যে তোমার বন্ধু হচ্ছে এ আর তুমি হচ্ছে বি, এ কে যদি জিজ্ঞেস করা হয় আমটা তোর থেকে কত দূরে আছে, তাহলে সে বলবে যে আমার থেকে ধরো 1 হাত দূরে আছে, 1 হাত দূরে, আমি জাস্ট হাত দিলেই আমটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এ উত্তর দিল যে আমটা আমার থেকে 1 হাত দূরে আছে, দূরে আছে। আর বিকে যখন জিজ্ঞেস করলাম যে আমটা তোর থেকে কত দূরে আছে, সে বলবে যে 4-5 হাত উপরে আছে। তাহলে বি কি বলবে? ধরো 5 হাত, 5 হাত দূরে আছে, 5 হাত দূরে আছে। এখন বলো তো এই দুইজনের মধ্যে কার আনসার সঠিক? দুইজনের আনসারই সঠিক। এ তার নিজে যেই জায়গায় আছে সেখান থেকে মাপছে, আর বি হচ্ছে সে যেই জায়গায় আছে সেখান থেকে মাপছে। দুইজনের, এর রেফারেন্স পয়েন্ট হচ্ছে গাছের এই পয়েন্টটা হচ্ছে তার রেফারেন্স পয়েন্ট, আর বি এর রেফারেন্স পয়েন্ট হচ্ছে এই যে মাটি বা ঘাস নিচে যেটা আছে সেটা। তাহলে রেফারেন্স পয়েন্ট দুইজনের আলাদা হওয়ার কারণে আনসার আলাদা হয়েছে। এখানের মধ্যে কে সঠিক? দুইজনই সঠিক। কে বেশি সঠিক? কেউ বেশি সঠিক না, দুইজনই সমান সঠিক। বুঝতে পারছো? এখানে তার রেফারেন্স পয়েন্ট হচ্ছে এটা, আর বি এর রেফারেন্স পয়েন্ট হচ্ছে এই যে এটা। বুঝাইতে পারলাম কিনা? রেফারেন্স পয়েন্ট কি কিছুটা বোঝা গেছে? রেফারেন্স পয়েন্ট কাকে বলে? ভয় পায় না। রেফারেন্স পয়েন্ট কাকে বলে? ভয় পায় না। এখন তোমাকে আমি আরেকটা কথা বলি, একটু খেয়াল করো। রেফারেন্স পয়েন্ট নিয়ে একটু কাহিনী আছে। কাহিনী হচ্ছে যে তুমি কি করতেছো, তুমি এই যে গাছের নিচে আসো, ঠিক আছে, কিন্তু তুমি গাছের এই কোনো একটা ডালের সাথে রশি দিয়ে ঝুলা, এই অবস্থায় তুমি এখানে আসো, এবং রশি ধরে ধরে তুমি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছো। ওই উপরে ওঠার সময় কোনো একটা অবস্থা নেই, তুমি উপরে উঠতেছো 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 উঠতেছো, ওই উপরে উঠা অবস্থায় তোমাকে জিজ্ঞেস করা হইলো কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে তুমি গতিশীল, তুমি উপরের দিকে উঠতেছো, উঠতেছো, স্থির না, মাটিতে দাঁড়ায় আছো এরকম না, তুমি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছো। ওই অবস্থায় তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে হচ্ছে আমটা তোমার থেকে কত দূরত্বে আছে। এখন তুমি কি বলবা? এখন তুমি কি বলবা? আচ্ছা, এটা নিয়ে আমরা আরো পরে কথাবার্তা বলবো। আচ্ছা, এটা এখন আপাতত বাদ দাও। প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা আমরা বুঝছি, তাই না? যেখান থেকে পরিমাপ করা শুরু হয় সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যেমন আমি হচ্ছে, যদি আমি জিজ্ঞেস করি যে এখানে আমি হচ্ছে একটা মাছ আঁকাইলাম, এটা হচ্ছে মাছ, ওয়াও ওয়াও, মাছ। মাছের চোখ কয়টা থাকে? দুইটাই তো মনে হয়, নাকি একটা? তাহলে এটা হচ্ছে মাছ, দুইটাই তো থাকে, দুই পাশে দুইটা না? আচ্ছা, এটা হচ্ছে মাছ। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই মাছটা কত দূরত্বে আছে। তুমি কি আনসার বলতে পারবা কত দূরত্বে আছে? না, তুমি আনসার বলতে পারবে না কত দূরত্বে আছে। তোমাকে আমি বলে দিতে হবে, ফিক্স করে বলে দিতে হবে যে কোন জায়গা থেকে আপনি দূরত্ব জানতে চাইতেছেন। তুমি আমাকে উল্টা প্রশ্ন করবা যে মাছ কত দূরত্বে আছে, এটা কি ধরনের কোয়েশ্চেন হইলো? কোন জায়গা থেকে দূরত্ব মাপবো সেটা তো বলে দিতে হবে। এখন কেউ যদি বোর্ডের এই মাথা থেকে দূরত্ব মাপে তাহলে একরকম দূরত্ব পাবে, এই মাথা থেকে মাপলে আরেক রকম দূরত্ব, উপরের মাথা থেকে মাপলে আরেক রকম দূরত্ব, এখান থেকে মাপলে আরেক রকম দূরত্ব। চারজনের আনসার 4 রকম হবে। কারণ কি? প্রত্যেকের রেফারেন্স পয়েন্ট আলাদা। এই পাশ থেকে মাপলে রেফারেন্স পয়েন্ট এইটা, নিচে থেকে মাপলে রেফারেন্স পয়েন্ট এইটা, এই পাশ থেকে মাপলে এটা রেফারেন্স পয়েন্ট, উপর থেকে মাপলে এটা রেফারেন্স পয়েন্ট। বোঝা গেল? রেফারেন্স পয়েন্ট বা প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো সবার জন্য আলাদা আলাদা, ফলে সবার আনসার কি হবে? আলাদা আলাদা হবে। আচ্ছা, এখন তাহলে প্রসঙ্গ কাঠামো জিনিসটা সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যার সাপেক্ষে কোনো কিছু মাপা হয়, নির্ধারণ করা হয়, সেটাকে বলা হয় কি?
প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এখন আসো, এই প্রসঙ্গ কাঠামো বুঝলাম, এখন আসো স্থির নাকি গতিশীল কোনো বস্তু কোনটা স্থির হয় কোনটা গতিশীল হয়, স্থিতি এবং গতি এটা নিয়ে আমরা আলোচনা করি। স্থিতি এবং গতি, খেয়াল করো, একটু খেয়াল করো। স্থিতি বলতে আপাতত আমাদের মাথায় আছে কি, যে বস্তু স্থির হয়ে বসে থাকে সেটা স্থিতি, আর যে দৌড়াদৌড়ি করতে থাকে সেটা হচ্ছে গতিশীল, এটাই তো। এখন তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, খেয়াল করো। এই হচ্ছে আমি, এই হচ্ছে আমি, আমার হাতের উপরে আছে একটা ডাস্টার, আমার হাতের উপরে ডাস্টার, এই যে আমি, আমার হাতের উপরে ডাস্টার। বলো তো ডাস্টারটা স্থির নাকি গতিশীল? এই যে ডাস্টারটা আমার হাতের উপর মধ্যে ধরা আছে, ডাস্টারটা কি স্থির নাকি গতিশীল? তুমি তাকায় দেখতেছো যে ডাস্টার নড়াচড়া করতেছে না, ডাস্টার আমার হাতে স্থির, তার মানে ডাস্টারটা যেহেতু নড়াচড়া করতেছে না, সময় যাচ্ছে সময় যাচ্ছে সময় যাচ্ছে কিন্তু ডাস্টার নড়তেছে না, সময়ের সাথে সাথে দেখো, খেয়াল করো, সময় প্রথমে 1 সেকেন্ড ডাস্টার এখানে, 2 সেকেন্ড ডাস্টার এখানে, 3 সেকেন্ড ডাস্টার এখানে, 5 সেকেন্ড ডাস্টার এখানে, 1 মিনিট ডাস্টার এখানে, তার মানে সময় যাচ্ছে ঠিকই কিন্তু ডাস্টার নড়াচড়া করতেছে না, তার মানে ডাস্টার স্থির। অর্থাৎ সময়ের সাথে সাথে এই বস্তু নড়াচড়া করতেছে না, সুতরাং এটা স্থির। এটা হচ্ছে সংজ্ঞা। সময়ের সাথে সাথে যদি কোনো বস্তু নড়াচড়া না করে তাহলে সেটা কি হবে? স্থির হবে। খেয়াল করো, তাহলে তুমি বুঝে গেছো, ভেরি গুড, সংজ্ঞাও শিখে গেছো তুমি। খেয়াল করো, স্থিতি কাকে বলে? সময়ের সাথে সাথে কোনো বস্তু অবস্থান যদি পরিবর্তন না হয়, মানে যেখানে আছে ওখানেই থেকে গেছে সে, তাই না? বস্তুর অবস্থান পরিবর্তন না হলে বস্তুর এই ঘটনাকে স্থিতি বলে। বস্তু যে স্টেটে আছে সেটাকে কি বলে? স্থিতি বলে। এবং এরকম বস্তুকে স্থির বস্তুকে স্থির বস্তু বলে। ভেরি গুড, সাবাস, আমরা শিখে গেছি স্থিতির সংজ্ঞা। তাহলে স্থিতির সংজ্ঞার মধ্যে কি বলতে হবে? সময়ের সাথে সাথে, এই যে সময় যাচ্ছে কিন্তু এই বস্তুর অবস্থান চেঞ্জ হচ্ছে না, বস্তু নড়াচড়া করতেছে না, সুতরাং এটা স্থির অবস্থায় আছে। বস্তুকে বলা হবে স্থির বস্তু, আর এই যে স্থির থাকার যে ঘটনা বা ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে স্থিতি। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে তুমি বুঝে গেছো যে এই বস্তুটা হচ্ছে কি? স্থির। এখন আসো কাহিনীতে একটু টুইস্ট দেই। টুইস্ট হচ্ছে এই যে আমি এই যে আমি, মোর হাতে হচ্ছে এই যে ডাস্টার, মোর হাতে হচ্ছে ডাস্টার। এখন মোর হাতে হচ্ছে ডাস্টার, তুমি কি বলছো? যে ডাস্টারটা কি অবস্থায় আছে? স্থির। ডাস্টারটা কি অবস্থায় আছে? স্থির। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি ডাস্টারটা স্থির অবস্থায় আছে। এখন খেয়াল করো, আমি কোথায় আছি? আমি কি আসমানে ভাসতেছি? না, আমি আছি পৃথিবীর উপরে। আমি কোথায় আছি? পৃথিবীর উপরে। এখন পৃথিবী কেমন আঁকামো? এই যে পৃথিবী, আমি আছি কোথায়? এই যে এখানে, আমার হাতে আছে কি? ডাস্টার। আমি আছি কোথায়? পৃথিবীর উপরে। আমি আছি কোথায়? পৃথিবীর উপরে। এখন এটা মুছে ফেলবো নাকি? আচ্ছা, আমি আছি পৃথিবীর উপরে। পৃথিবী কোথায় আছে? পৃথিবীটা বেশি বড় হয়ে গেছে, সূর্যের সাইজটা আরো বড় হওয়া উচিত। যাই হোক, আমি জায়গার জন্য ছোট করে আঁকতেছি। হ্যাঁ, সূর্যের সাইজটা বড় হবে, পৃথিবীর সাইজ ছোট হবে। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে সান। এখন বলো, পৃথিবী কি এখানে স্থির অবস্থায় বসে আছে? না, সূর্য এখানে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরিতেছে, দৌড়াচ্ছে। পৃথিবী যদি দৌড়ায়
তাহলে পৃথিবীর উপরে যে আমিও দৌড়াচ্ছি, আমার হাতের ডাস্টার সেও দৌড়াচ্ছে, এখন বলো ডাস্টার স্থির নাকি গতিশীল? সময় নাও, চিন্তা করো, ভাবতে থাকো, বলো। হ্যাঁ, এখন বলো ডাস্টার স্থির নাকি গতিশীল? আমি কিন্তু পড়াচ্ছি না কিছু, জাস্ট গল্প গল্প করতেছি। এখন তুমি বলো, আগে বলছিলে কি তুমি স্থির বলছিলে না? এখন এটা কি হবে? এখন কি ডাস্টারটা স্থির আছে নাকি গতিশীল আছে? এখন এই ডাস্টারটা হয়ে গেছে কি গতিশীল, কারণ তুমি দেখতেছো যে পুরো পৃথিবী দৌড়াচ্ছে, পৃথিবীর উপরে যা যা আছে সবাই দৌড়াচ্ছে। পৃথিবীর উপরে আমি আছি, আমার হাতে ডাস্টার আছে, তাহলে আমিও দৌড়াচ্ছি, আমার হাতও দৌড়াচ্ছে, হাতের উপরে ডাস্টারও দৌড়াচ্ছে। তার মানে এখন তোমার আনসার হচ্ছে ডাস্টার গতিশীল। এখন তোমার উত্তর হচ্ছে কি ডাস্টার গতিশীল। তাহলে প্রকৃতপক্ষে ডাস্টার কিরকম আছে, স্থির নাকি গতিশীল? উত্তর দাও। প্রকৃতপক্ষে আগে বললা স্থির, এখন বলতেছো গতিশীল। সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার কোনটা? ডাস্টার ডি স্থির। এক নম্বরে আমরা বলছিলাম স্থির, 2 নম্বরে আমরা বলতেছি যে ডাস্টারটা হচ্ছে কি গতিশীল। কোনটা সঠিক বলো? কোনটা সঠিক? কোনটা সঠিক? আচ্ছা, এখন তোমাদের ম্যাক্সিমামের প্রশ্ন হবে যে আগেরটা ভুল ছিল। উত্তর হবে আগেরটা ভুল ছিল, কারণ আমরা ভাবি নাই যে পৃথিবী দৌড়াচ্ছে, এটা ভাবি নাই, সুতরাং এটা ভুল হবে, এটা সঠিক হবে। এটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমামের আনসার হবে। আর আমরা জানি এটাই তোমাদের আনসার হবে, যে ডাস্টারটা আসলে গতিশীল। কিন্তু 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 বাট মেইন ঘটনা হচ্ছে দুইটাই সঠিক উত্তর। দুইটাই কি সঠিক উত্তর? স্থিরটাও সঠিক, গতিশীলটাও সঠিক। স্থিরটাও সঠিক, গতিশীলটাও সঠিক। আনসার দুইজনের আলাদা আলাদা। দুইবার আলাদা আলাদা কেন আসছে বলো? দুইবার আনসার আলাদা আলাদা কেন আসছে? কারণ দুইবার প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়েছে। আগে যখন স্থির বলছিলা তখন তুমি প্রসঙ্গ কাঠামো যেটা বিবেচনা করছিলা, এখন যখন গতিশীল বলতেছো তখন প্রসঙ্গ কাঠামো তুমি অন্যটা বিবেচনা করতেছো। খেয়াল করো, আগে আমি যখন ডাস্টারটা আমার হাতের মধ্যে রেখে দিছিলাম তখন তুমি যেটা হিসাব করছো, তুমি হিসাব করছো যে ভাইয়া তো আমাদের সামনে স্থির, বোর্ড থেকে ভাইয়ার দূরত্ব চেঞ্জ হচ্ছে না, বোর্ড থেকে ভাইয়ার দূরত্ব চেঞ্জ হচ্ছে না, বোর্ড থেকে ডাস্টারের দূরত্ব চেঞ্জ হচ্ছে না, ভাইয়ার ফেস থেকে ডাস্টার দূরে যাচ্ছে না, কাছেও আসতেছে না। এই সব কিছু ছিল তোমার প্রসঙ্গ কাঠামো, যেগুলোর সাপেক্ষে তুমি ডিসিশন নিছো যে এই বস্তু নড়াচড়া করতেছে না, সেটা হচ্ছে স্থির। বুঝতে পারলাম? তারপরে যখন আমি বললাম যে ভাইয়া তো এখানে দাঁড়ায় নাই, ভাইয়া আছে কোথায়? পৃথিবীর উপরে, তখন তোমার রেফারেন্স ফ্রেম হয়ে গেছে পুরা পৃথিবীটা। ঠিক আছে? তখন তোমার রেফারেন্স ফ্রেম, সরি পৃথিবী না, পৃথিবীর বাইরে থেকে তুমি এখন দেখতেছো। এখন দেখতেছো কোথা থেকে? পৃথিবীর বাইরে থেকে, এখানে দাঁড়ায় দেখতেছো তুমি। তা না হলে পৃথিবী যে গতিশীল সেটা তুমি দেখতে পারবা? পৃথিবীতে থেকে কি বোঝা যাবে যে পৃথিবী গতিশীল? সেটা তো তুমি দেখতে পারবা না। দেখতে হলে, অবজার্ভ করতে হলে পৃথিবীর বাইরে আসতে হবে। এখন তুমি কল্পনা করতে করতে পৃথিবীর বাইরে গেলা, স্পেসে গিয়ে তুমি দেখতেছো যে ওয়াও, পৃথিবী কত স্পিডে দৌড়াচ্ছে, পৃথিবীর উপরে ভাইয়া দাঁড়ায় আছে, ভাইয়ার হাতের মধ্যে ডাস্টার আছে, সুতরাং পুরা পৃথিবী গতিশীল, ভাইয়াও গতিশীল, ভাইয়ার হাতের ডাস্টারও গতিশীল। কখন তুমি এই কথা বলতে পারবা? যখন তুমি পৃথিবী থেকে নিজেকে বাইরে বের করে নিয়ে আসছো। সুতরাং এখন তোমার প্রসঙ্গ কাঠামোটা স্পেসে চলে গেছে, এই যে মহাশূন্যে চলে গেছে, স্পেসে চলে গেছে। বুঝতে পারছো? আগের প্রসঙ্গ কাঠামো ছিল এই রুম, আমি যে রুমে দাঁড়ায় ক্লাস নিচ্ছি, তখন তোমার আনসার ছিল হচ্ছে স্থির, এটা। আর এখন তোমার প্রসঙ্গ কাঠামো হচ্ছে মহাশূন্য, এখন তোমার আনসার হচ্ছে গতিশীল। তাহলে খেয়াল করো, এই যে স্থির, সেটা কিসের সাপেক্ষে স্থির? রুমের সাপেক্ষে, রুমের সাপেক্ষে, আমার রুমের সাপেক্ষে। আর এই যে গতিশীল, এটা কখন সঠিক হবে? যখন আমি বাইরে থেকে এসে চিন্তা করতেছি, অর্থাৎ স্পেস বা মহাশূন্য। স্পেস বা মহাশূন্যের সাপেক্ষে এটা কি হয়ে গেছে? এখন গতিশীল হয়ে গেছে। তাহলে সঠিক কোনটা? দুইটাই সঠিক। এই প্রসঙ্গ কাঠামো থেকে এটা সঠিক, এই প্রসঙ্গ কাঠামো থেকে এটা সঠিক। এমন না যে গতিশীলটা মনে হয় একটু বেশি সঠিক হবে, বিষয়টা তা না, মোটেও তা না। দুইটাই প্রপারলি সঠিক, দুইটাই সমান সঠিক, বেশি কম নাই, দুইটাই সঠিক। তাহলে আমাদের এই সংজ্ঞাটা কি হয়েছে? আমাদের সংজ্ঞায় কি আমরা কোথাও প্রসঙ্গ কাঠামো উল্লেখ করছি? করি নাই। প্রসঙ্গ কাঠামো উল্লেখ না করলে স্থিতি, গতি কোনো আনসার সঠিক হবেই না।
তোমাকে আগে প্রসঙ্গ কাঠামো উল্লেখ করতে হবে যে আমি রুমের সাপেক্ষে বলতেছি ভাইয়া ডাস্টার স্থির, তখন তোমার আনসার সঠিক। যখন তুমি বলবা যে ভাই আমি মহাশূন্যের সাপেক্ষে বলতেছি ডাস্টার গতিশীল, তোমার আনসার সঠিক। বুঝতে পেরেছ? তাহলে এই সংজ্ঞাটা কি ঠিক আছে? এই সংজ্ঞাটা ঠিক নাই। এখানে কি অ্যাড করতে হবে? প্রসঙ্গ কাঠামো। তাহলে খেয়াল করো, সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোতে, সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোতে, নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোতে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হলে ওই প্রসঙ্গ কাঠামোতে বস্তুর ঘটনাকে স্থিতি বলে। বুঝতে পারছো? প্রসঙ্গ কাঠামোটা উল্লেখ করতে হবে। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি এখন দুম করে প্রশ্ন করি যে অমুক স্থির নাকি গতিশীল, তাহলে তুমি কি উত্তর দিবা? তুমি আগে আমাকে পাল্টা প্রশ্ন করবা যে ভাইয়া প্রসঙ্গ কাঠামো কোনটা বিবেচনা করব, কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আপনি উত্তর জানতে চাইতেছেন। বুঝতে পেরেছ? ওকে। যেমন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, হঠাৎ এখন তোমার রুমে দুম করে এসে ঢুকলে জিজ্ঞেস করলো কি কতক্ষণ ধরে পড়তেছো বা কতক্ষণ পড়ছো, তখন কি তুমি বলবা যে আমি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে পড়তেছি? পাল্টা প্রশ্ন করবা যে কোন প্রসঙ্গ কাঠামো, কোন রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে আপনি জানতে চাচ্ছেন? আপনি কি আজকে ভোর থেকে ভোরের রেসপেক্টে জানতে চাচ্ছেন, নাকি আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত কত সময় পড়ছি সেটা জানতে চাচ্ছেন, নাকি গত এক সপ্তাহে কতক্ষণ পড়ছি সেটা জানতে চাচ্ছেন? ওটা ফিক্স না করলে তুমি আনসার দিতে পারবা না। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রপারলি যদি স্থিতির সংজ্ঞা জানতে চাই, স্থিতিগতি, তাহলে আমরা কি লিখব? কোনো প্রসঙ্গ কাঠামোতে, এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, এখন মুছি আমরা। অনেক গল্প স্বল্প হইল, এখন আমরা একটু ফর্মাল পড়াশোনা করি নাকি? এখনকার তোমরা পিচ্ছি ছেলেমেয়েরা এত টেনশন করো পরীক্ষার রেজাল্ট নিয়ে, বাবারে বাবা, কিছু বলতে গেলে আগে জিজ্ঞেস করে ভাইয়া এটা কি পরীক্ষায় আসবে, এটা পরে কি হবে, এটা কি পরীক্ষায় আসবে? এটা তো আসবে না পরীক্ষা, এটা ইম্পর্টেন্ট না। তোমরা 9-10-এ ইম্পর্টেন্ট দিয়ে কী করবা? তোমার সামনে যা আসবে তুমি তা পড়বা, তোমার সামনে গুগল আসলে গুগল পড়বা, বাংলা আসলে বাংলা পড়বা, যা আসবে তা পড়বা। এখন তোমাদের শিখার বয়স, তাই না? এখন কি তুমি ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্ট খোঁজার বয়স তোমার? হ্যাঁ, আচ্ছা, তাহলে স্থির বস্তু বলে। ওকে, তোমাদেরকে একটা মজার বিষয় বলি। আমি যখন এসএসসিতে ছিলাম 9-10-এ আর কি, প্রথম সায়েন্স নিছি। আমি তো গ্রামের স্কুল থেকে পড়ছি, তো আমাদের ওই রকম সায়েন্সের ভালো টিচার ছিল না, আমরা অনেক কিছু বুঝতাম না, বাট সায়েন্স ইন্টারেস্টিং লাগতো। হ্যাঁ, তো আমি, আমার আরও ফ্রেন্ড আছে, নাম বলতেছি না, তা আমরা হচ্ছে মানে যা পাইতাম আর কি, যেখানে যা পাইতাম সব পড়তাম। ধরো একটা সাইনবোর্ড, আমি রাস্তায় স্কুলে যাচ্ছি, একটা সাইনবোর্ডে কী লেখা আছে আমি জানি যে ওখানে আমার জরুরি কিছু না, তাও পড়তাম আমি যে ওখানে কী লেখা আছে। তারপরে হচ্ছে যে আমার মনে আছে ঝালমুড়ি খাই না, আমরা ঝালমুড়ি খাই, তো আমাদের স্কুলের যে টিফিন টাইম হয়তো হাফ টাইম, তখন আমরা ঝালমুড়ি টুড়িগুলো খাইতাম আর কি বাইরে আসি। তো ঝালমুড়ি খাওয়ার সময় আমার যে ফ্রেন্ড, সে ঝালমুড়ি খাইতেছিল, ওর নাম হচ্ছে সোহেল, যাই হোক। তো ও হচ্ছে ঝালমুড়ি খাইতেছিল, খায়া ঝালমুড়ি খাওয়ার পরে একটা কাগজের মধ্যে দেয় না, তো এই কাগজটা পড়তেছে। তো কাগজের মধ্যে লেখা হচ্ছে তোমার E=mc², ভর, শক্তি, কনভার্টেবল, ইন্টার কনভার্টেবল, এগুলো মানে আপেক্ষিকতা তথ্যের একটা বিশেষ ব্যাপার। তখন তো আমরা এই যে, তো ওখানে পুরোটা পড়ছে আর কি, একটা কলাম আসছে, ওখানে লেখা এরকম যে তোমার কাছে যেই সময় অন্যের কাছে সেই সময় নাও হইতে পারে, তোমার কাছে যেটা 1 ঘন্টা অন্য কারো কাছে সেটা 1 মিনিটও হইতে পারে, এইসব জিনিসপাতি লেখা। তো আমরা তো তখন আর এইসব বুঝতাম না, তাই না? এখনই পড়াশোনা করতেছি, বুঝতেছি যে রিলেটিভিটি কি। যাই হোক, তো ওইটা পরে সে আমাকে দেখাইলো যে এই দেখ এখানে কি লেখা। তো আমিও পড়লাম। তো তখন থেকে আমার মাথায় হচ্ছে এই রিলেটিভিটি বা আপেক্ষিকতা জিনিসটা আমার মাথায় ঢুকে গেছিলো যে কিছু একটা আছে যেটা আমার ভবিষ্যতে বড় হয় আমার জানতে হবে সেটা। এখন খেয়াল করো, আমি যখন প্রথম এটা শুনছি এসে ইন্টারে আপেক্ষিকতা তত্ত্ব, তখন আমার সাথে সাথে আমার মাথায় আসছে যে আমি তো এটা আগে ওই জায়গায় পড়ে আসছি। তো ওখানে পড়ার কারণে আমার মনের মধ্যে যেসব প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমি ইন্টারমিডিয়েটে এসে আমাকে ওই উত্তরগুলো বের করে ফেলতে হবে। যতক্ষণ পর্যন্ত উত্তর বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এই পড়াটা কমপ্লিট হয় নাই। বুঝতে পারছো? তো আসলে অনেক জিনিস শিখার আছে চারিদিকে, বুঝছো? শিখতে থাকো, চুজ করিও না যে এটা ইম্পর্টেন্ট, এটা পড়বো না, চুজ করিও না। যা সামনে আসবে তা পড়বা, শিখবা। আমি আবার মুখস্থ করার কথা বলতেছি না কিন্তু, যে যা আসবে তাই মুখস্থ করবা তা না, শিখবা, তুমি জানবা।
আচ্ছা, এখন আমরা এখানে কারেকশন কি করব, কোনো প্রসঙ্গ কাঠামোতে, হ্যাঁ, নির্দিষ্ট নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোতে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হলে বস্তুর এই ঘটনাকে ওই কাঠামোতে স্থিতি বলে এবং এরকম বস্তুকে ওই কাঠামোতে স্থির বস্তু বলে, যেটা তোমার কাছে স্থির আরেকজনের কাছে সেটা স্থির নাও হইতে পারে। যেমন উদাহরণ দিই, তুমি হচ্ছে গাড়িতে বসে আছো, হ্যাঁ, গাড়িতে বসে বসে তুমি হচ্ছে ধরো একটা বই পড়তেছো, তো তোমার সাপেক্ষে বইটা স্থির, তোমার সাপেক্ষে বইটা কি স্থির। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বইটা স্থির নাকি গতিশীল, তুমি উত্তর দিবা স্থির। কিন্তু তোমার যে বন্ধু, এখানে এখানে তো তুমি বসে আছো, তোমার হাতে একটা বই, তোমার এক বন্ধু হচ্ছে রাস্তায় দাঁড়ায় ছিল, সে দেখলো যে তুমি গাড়ি নিয়ে সামনের দিকে চলে যাচ্ছ, তো সে কি দেখবে যে তোমার হাতে বই এবং তুমি তোমার গাড়িটা এই যে এরকম সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে তোমার যে বন্ধু, সে দেখবে যে পুরা গাড়ি গতিশীল, ফলে গাড়ির ভিতরে তুমি গতিশীল, তোমার হাতে বই গতিশীল। তোমার সাপেক্ষে বইটা ছিল স্থির, তোমার বন্ধুর সাপেক্ষে বইটা কি হয়ে গেছে, গতিশীল। কারণ কি, দুইজনের প্রসঙ্গ কাঠামো আলাদা আলাদা। তাহলে একই জিনিস তোমার কাছে যেটা স্থির আরেকজনের কাছে সেটা গতিশীল হইতে পারে, তোমার কাছে যেটা গতিশীল আরেকজনের কাছে সেটা স্থির হতেই পারে। বুঝতে পারছো কিনা? তাহলে স্থিতি এবং গতি ডিফাইন করার জন্য আগে প্রসঙ্গ কাঠামোটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। সময়ের সাথে সাথে নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোতে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হলে বস্তুর এই ঘটনাকে ওই কাঠামোতে অন্য কাঠামো থেকে না, যেখান থেকে তুমি দেখতেছো মাপতেছো, ওই কাঠামোতে, এখানে লিখবা, আমি আর লিখতেছি না, এখানে লিখবা, ওই কাঠামোতে স্থিতি বলে এবং এরকম বস্তুকে ওই কাঠামোতে বা ওই নির্দিষ্ট কাঠামোতে স্থির বস্তু বলে। বোঝা গেল? তাহলে স্থিতি যদি তুমি শিখে যাও, এখন তুমি বলো তো গতি পারবা কিনা? স্থিতি যদি তুমি শিখে যাও তাহলে বলো তো গতি পারবা কিনা? স্থিতি যদি তুমি শিখে যাও তাহলে বলো গতি পারবা কিনা? গতি কখন হয়? যখন নির্দিষ্ট কোনো কাঠামোতে বস্তু স্থির থাকে না। যখন বস্তু স্থির থাকে না, যখন বস্তু দৌড়াদৌড়ি করে তখন সেটাকে আমরা গতি বলি। তাহলে আমরা এখানে কি লিখব? নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোতে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে বা বস্তুর অবস্থান পরিবর্তন হলে বস্তুর এই ঘটনাকে গতি বলে এবং এরকম বস্তুকে গতিশীল বস্তু বলে। বুঝতে পেরেছো? যখন কোনো কাঠামো থেকে তুমি দেখতেছো স্থির আছে তখন তুমি বলবা স্থির বস্তু, যখন গতিশীল হয়ে যাবে তখন তুমি বলবা গতিশীল বস্তু। ওই কাঠামো থেকে বলতে হবে। তাহলে স্থিতি বা গতির সংজ্ঞার মধ্যে কাঠামো যদি তুমি অ্যাড না করো তাহলে কি তোমার সংজ্ঞাটা হবে ভাইয়া? হবে না। এখন আসো, তোমাদের টেক্সট বুকে আরেকটা কথা লেখা আছে যে ব্যাখ্যা করো কোনো গতি স্থির নয় কোনো পরম নয়। কোনো স্থিতি পরম নয়, কোনো গতি, এটা 2 মার্কের জন্য আছে, ব্যাখ্যা করো। মানে বলতেছে কি, পরম মানে অ্যাবসলিউট, মানে একদম সঠিক, যেটা আর কোনো আনসার হইতে পারে না, এটাকে বলে পরম। একদম ফিক্সড এটাকে বলে পরম, অ্যাবসলিউট। এখন মানে একদম ফিক্সড। এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম ওই যে ডাস্টারের কথা চিন্তা করো, ডাস্টার কি স্থির নাকি গতিশীল? এটার আনসার কি হবে? এটার আনসার কি? ডাস্টার স্থির নাকি গতিশীল? এটার কি কোনো ফিক্সড আনসার আছে? অ্যাবসলিউট কোনো আনসার আছে? পরম কোনো আনসার আছে? না। কিসের উপর নির্ভর করে? প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। তাহলে এই জিনিসটাই তুমি এখানে লিখবা যে যখন আমরা কোনো বস্তুকে স্থির বলি সেটা নির্দিষ্ট কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বলি, অথবা যখন গতিশীল বলি নির্দিষ্ট কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষ বলি। প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়ে গেলে বস্তু স্থির এবং গতিশীল অবস্থাগুলোও চেঞ্জ হয়ে যাইতে পারে। তার মানে কোনো বস্তু স্থির নাকি গতিশীল সেটা ফিক্স কিছু না, পরম কিছু না। প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়ে গেলে স্থিতিগতিও চেঞ্জ হয়ে যায়। সুতরাং স্থিতিটাও পরম নয়, গতিটাও পরম নয়। বুঝতে পারছো? সব কিছুই কি কিসের উপর নির্ভর করে? প্রসঙ্গ কাঠামোর উপরে নির্ভর করিতেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা কি বোঝা গেল? স্থিতিগতির কনসেপ্টটা কি বুঝছো কিনা বলো? এটা যদি বুঝো তাহলে আমরা পরবর্তীতে এখন মেইন জিনিসপাতিতে ঢুকতে পারবো। এটা যদি তুমি বুঝো তাহলে এখন আমরা
মেইন আলোচনায় যাইতে পারি। গতি বিভিন্ন টাইপের আছে, বুঝতে পারছো? এখন বিভিন্ন রকমের গতি নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি। তার আগে এতটুকু যে বলছি এগুলা কি তোমার মাথায় ঢুকছে কিনা একটু চিন্তা করো তো 1 মিনিট। আচ্ছা, এটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকি শুরু করব বিভিন্ন প্রকারের গতি। ঠিক আছে, এখানে রাখি আপাতত। তুমি এটা নিয়ে ভাবতে থাকো, চিন্তা করতে থাকো। কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবো অবশ্যই। আল্লাহ হাফিজ।